হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ। শিল্প কর্মকর্তাদের সঙ্গে ঢাকার প্রতিনিধি দলের বৈঠক, একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। মালয়েশিয়ায় হয় নামেমাত্র পণ্য রফতানি, কাস্টমস জটিলতা ও বাংলাদেশি ব্যবসায়ীদের শুল্ক ফাঁকির প্রবণতায় বাড়ছে না রফতানি, মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ বিশ্লেষকের। 4 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ফের চাল আমদানি শুরু। 28 আমদানিকারককে দেয়া হয়েছে 40,000 টন আনার অনুমতি। একদিনেই আসলো 125 টন সিদ্ধ চাল। রফতানি জটিলতায় চলতি মৌসুমে মুখ থুবড়ে পড়েছে আম রফতানি। লোকসানে চাঁপাইনবাবগঞ্জের বাগানীরা। রফতানি প্রক্রিয়া সহজ করতে কাজ করছে কৃষি বিভাগ। এবং ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপে রুশ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব দেখছেন ট্রাম্প। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এড়াতে আরও 90 দিনের জন্য শুল্ক বৃদ্ধি স্থগিতের ঘোষণা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। দ্রুত বর্ধনশীল বৈশ্বিক হালাল পণ্যের বাজারে প্রবেশের লক্ষ্যে একটি হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার হালাল শিল্প কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির কর্মকর্তারা জানান, বর্তমানে বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজারের আকার 3 ট্রিলিয়ন মার্কিন ডলার। 2030 সালের মধ্যে এটি 5 ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ অবকাঠামো ও সার্টিফিকেশন ব্যবস্থা উন্নত করতে পারলে এই বাজারে প্রবেশের বড় সুযোগ পাবে। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের হালাল সার্টিফিকেশনের একমাত্র অনুমোদিত সংস্থা, যেখানে এখন পর্যন্ত মাত্র 124টি প্রতিষ্ঠান সনদ পেয়েছে। মালয়েশিয়ার সঙ্গে বছরে 3 বিলিয়ন ডলার বাণিজ্য হলেও বাংলাদেশ থেকে রফতানি হয় নামেমাত্র অংশ। রফতানিকারকরা বলছেন, দেশটির কাস্টমস জটিলতা ও বাংলাদেশি গুটি কয়েক ব্যবসায়ীদের ছল ছাতুরিতে বাড়ছে না আনুষ্ঠানিক রফতানি। শুল্ক ফাঁকি ঠেকাতে তদারকি বাড়ানো ও মুক্ত বাণিজ্য চুক্তি করার তাগিদ অর্থনীতি বিশ্লেষকের। ফরহাদুর রহমানের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে মালয়েশিয়ার সঙ্গে সুদৃঢ় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে যা ক্রমে বাড়ছে, আর এতে দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশই বৃহৎ বাণিজ্যিক অংশীদার। মালয়েশিয়া থেকে বাংলাদেশ মোটা দাগে পেট্রোলিয়াম পণ্য, পাম অয়েল এবং রাসায়নিক আমদানি করে, আর টেক্সটাইল, পাদুকা এবং পেট্রোলিয়াম পণ্য রফতানি করে। তথ্য বলছে 2024 সালে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল 2.92 বিলিয়ন ডলার, যা 2023 সালের তুলনায় 5% বেশি। আন্তর্জাতিক বাণিজ্যের খোঁজ রাখা প্রতিষ্ঠান ওইসি ওয়ার্ল্ডের তথ্য বলছে 2023 সালে দুই দেশের মধ্যে মোট বাণিজ্য হয়েছে 2.78 বিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশ আমদানি করেছে 2.45 বিলিয়ন ডলারের পণ্য আর রফতানি করেছে মাত্র 329 মিলিয়ন ডলার। যদিও 2022 সালে মোট বাণিজ্য ছিল প্রায় 4.5 বিলিয়ন ডলার, সে বছর বাংলাদেশ আমদানি করেছিল 4.14 বিলিয়ন ডলার, রফতানি হয়েছে 323 মিলিয়ন ডলার। রফতানিকারকরা বলছেন, দেশটির আমলাতান্ত্রিক ও কাস্টম জটিলতা রফতানিতে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের শুল্ক ফাঁকি দেওয়ার প্রবণতায় রফতানি বাড়াতে পারছে না তারা। মালয়েশিয়াতে কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে আমাদের মতোই, এবং আমরা যেগুলো রেড টেপ ব্যারিয়ার বলি বা দুর্নীতি বলি, তো সেই জায়গাগুলোতেও আসলে আমাদের লোকেরা খুব পরিমাণে এক্সপার্ট না সেই দুর্নীতিগুলোকে ওভারকাম করে ব্যবসা করার বিষয়ে। ওইখানে আমাদের এখান থেকে কিছু ট্রেডার্সরা খুব কম দামে, স্টক লটের দামে ওইখানকার ডিউটি ফাঁকি দেওয়ার জন্যে বা নানান অবৈধভাবে গুডস নেওয়ার জন্যে কিছু পন্থা অবলম্বন করে থাকে। সেগুলোকে কি করে বন্ধ করা যায়, যে শুধুমাত্র সত্যিকারের যিনি ম্যানুফ্যাকচারার উনি এক্সপোর্ট করতে পারবেন, রপ্তানি করতে পারবেন, এই বিষয়গুলো যদি সরকার আমলে নেয় তাহলে আমার মনে হয় যে রপ্তানি অনেকাংশে বাড়বে। শুল্ক বিভাগের তদারকি বাড়ানোর পাশাপাশি রফতানি বাড়াতে অগ্রাধিকারমূলক ও মুক্ত বাণিজ্য চুক্তি করার তাগিদ অর্থনীতিবিদের। কম মূল্য দেখিয়ে সেখানে প্রোডাক্ট নিয়ে যাওয়া, মানে মালয়েশিয়ার বাজার প্রোডাক্ট নিয়ে গিয়ে বিক্রি করা, এটা যেমন ঠিক নয়, যেটা দেশের জন্য ক্ষতি, একই সঙ্গে কাউন্টারফেইট প্রোডাক্টও আসলে নেওয়া যাবে না সেখানে। দীর্ঘদিনের যে একটা চাওয়া, সেটা হলো যে বাংলাদেশ মালয়েশিয়া যদি একটা এফটিএ হয় তাহলে সেটাই দুটো দেশের জন্য ভালো। বাণিজ্য ঘাটতি কমাতে বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
এদিকে $6 বিলিয়ন বাড়িয়ে চলতি অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $63.50 বিলিয়ন। এর মধ্যে পণ্য রফতানি আয় থেকে 13.40% প্রবৃদ্ধি ধরে $55 বিলিয়ন আর বাকিটুকু আসবে সেবা খাত থেকে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানানো হয়। ট্রাম্পের বাড়তি শুল্ক কিংবা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনে লক্ষ্যমাত্রা অর্জনের সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। এ সময় বাণিজ্য উপদেষ্টা রফতানি লক্ষ্যমাত্রা অর্জন পূরণে সরকারের সব বিভাগ সমন্বিতভাবে কাজ করবে বলে জানান। আর বাণিজ্য সচিব জানান 2024-25 অর্থ বছরে রফতানি লক্ষ্যমাত্রা $57.5 বিলিয়ন নির্ধারণ করা হলেও পণ্য ও সেবা মিলিয়ে অর্জন হতে পারে $55 বিলিয়ন। মালয়েশিয়ার বাজারে পণ্য রফতানি ও দ্বিপাক্ষিক বাণিজ্যের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে কি করা উচিত? সাধারণভাবেই তো বাংলাদেশের তো মানে রপ্তানির একটা বৈচিত্র্যকরণের একটা লক্ষ্য আছে, এটার মধ্যে পণ্য বৈচিত্র্যকরণেরও আছে, এটার মধ্যে বাজারও আছে। দুটোতেই মালয়েশিয়া ফিট করে, কারণ আমরা গার্মেন্টস উপরে যতখানি নির্ভরশীল বা ইউরোপ বা যুক্তরাষ্ট্রের বাজারের উপরে যেরকম নির্ভরশীল, এই নির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে আমাদের এগুলো সহায়তা করবে। একটা বড় জায়গা আছে, আমি তিনটা সুপারিশ দিব। একটা বড় জায়গা হলো যে দ্বিপাক্ষিকভাবে আমরা যেটাকে বলি বিজনেস টু বিজনেস রিলেশনশিপটা বাড়ানো। অন্যান্য দেশের সাথে আমাদের রপ্তানির ক্ষেত্রে যেটা হয় যে আমাদের শিপিং লাইনগুলো খুবই পরিষ্কারভাবে থাকে, নতুন বাজারের ক্ষেত্রে ওই জায়গাটাও সংকুচিত। সুতরাং ওই লজিস্টিক্স অ্যারেঞ্জমেন্টটা, ওই বিজনেস রিলেশনটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমাদের একটা ভ্যালু চেইনের ভিতরে যেতে হবে, এবং সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখন আমাদের প্রধান উপদেষ্টা যে ওখানে সফর করছেন, ওখানে বলছেন যে হালাল যেই আমাদের ফুড প্রোডাক্টস পাঠানোর জন্য মালয়েশিয়ারও সহায়তা চেয়েছেন। সুতরাং আমরা যদি মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট আনতে পারি, তাহলে আমরা একটা ভ্যালু চেইনের ভিতরে এটা আসতে পারি কিনা, সেইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যে মালয়েশিয়া যা প্রস্তুত করছে বা মালয়েশিয়ার বাজারে যেই পণ্যগুলো চাহিদা রয়েছে, সেখানে মালয়েশিয়ান বিনিয়োগ দিয়ে আনা এবং সেটার ভিতরে একটা প্রবেশ করা, এক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের বড় একটা মালয়েশিয়ার কিন্তু আমাদের শ্রমিক কমিউনিটি আছে, সুতরাং তাদের যেই পণ্যের চাহিদার সাথে মিলিয়ে তাদেরকে অ্যাম্বাসেডর করে এই জিনিসগুলোকে আমরা বাড়াতে পারি। সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হলো, এখানেও আপনাদের আলোচনা হয়েছে যে কিছুটা চুক্তিভিত্তিক বা এক ধরনের সমঝোতার ভিতরে যাওয়া। আমি মনে করি যে বাংলাদেশের এখন সময় এসেছে যে শুধুমাত্র তো আসলে দ্বিপাক্ষিক চুক্তি না, আমাদের আগে তো আমরা পুরোটা WTOর ভিতরে থাকতাম, স্বল্পোন্নত দেশ হিসেবে বাজার সুবিধা পেতাম উন্নত বিশ্বে, ওটার ভিতরে আমি সন্তুষ্ট থাকতাম। আমাদের এখন নতুন করে দ্বিপাক্ষিক এই বাণিজ্য চুক্তির ভিতরে দেখতে হবে, এবং বিশেষত সাম্প্রতিক সময় আপনি দেখবেন যে ট্রাম্পের ট্যারিফের পরে আপনার কিন্তু এখন আর আগের যেই আমাদের গ্লোবাল অর্ডারটা ছিল ট্যারিফ সেট করার জন্য, এটা আর থাকবে না। আমাদের জন্য এখন উচিত হলো শুধুমাত্র মালয়েশিয়া না, আমি মনে করি যে বাংলাদেশ একটা খুবই ছোট আগ্রহ দেখিয়েছে গত বছর আসিয়ানে যখন ওদের সামিট হলো, আমরা যেন আসিয়ানে ঢুকতে পারি। যদি আসিয়ানের সাথে আমাদের একটা বাণিজ্য চুক্তি করা যায়, সেই দিকেও আমাদের মনোযোগ থাকতে হবে। আমি আশা করেছিলাম যে হয়তো আমাদের পক্ষ থেকে মালয়েশিয়াকেও রিকোয়েস্ট করা হবে যে আমরা ওই ব্লকটাতে যদি ঢুকতে পারি, তাহলে মালয়েশিয়া শুধু না, সাউথ ইস্ট এশিয়ার কিন্তু অনেকগুলো এখন যেগুলো রাইজিং ইকোনমি আছে, বড় ইকোনমি আছে, তাদের সাথে আমাদের বাণিজ্যটা আরও বেশি সহজীকরণ করা সম্ভব। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে পণ্য বহুমুখীকরণের দরকার আছে, সেক্ষেত্রে বাংলাদেশের ঘাটতি আছে, তো সেটাতে কি করা যায়? যেটা বলা হচ্ছে যে আসলে চাহিদা ওখানে কি আছে। মালয়েশিয়া ধরেন আমরা ট্র্যাডিশনালি গার্মেন্টস পাঠাই, গার্মেন্টসের কিছু চাহিদা সেখানে আছে, এখনও আমরা সেটা পাঠাচ্ছি, কিন্তু মালয়েশিয়ার যেই প্রোডাকশন প্রসেস আছে তার ভিতরে আমরা ঢুকতে পারি কিনা। যেমন মালয়েশিয়া নিজের যা রপ্তানি, নিজের যে বড় একটা প্রোডাকশন ইউনিট আছে, তার ভ্যালু চেইনে আমরা ঢুকতে পারি কিনা। আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি যে আমরা যদি কিছু পার্টস এমন পাঠাতে পারি যেগুলো আমাদের এখানে তৈরি করা সম্ভব, মালয়েশিয়া এখন আর তৈরি করতে চায় না হয়তো, কিন্তু মালয়েশিয়া ইলেকট্রনিক্স অনেক তৈরি করে, কিন্তু আমাদের সেই ক্যাপাসিটিটা আছে। সো ওই ধরনের জায়গাগুলো আমাদেরকে এক্সপ্লোর করা উচিত। খালি আমি ফিনিশ প্রোডাক্ট একেবারে
মালয়েশিয়ার যেটা ভোগ্যপণ্য আমরা বলি কমোডিটি পর্যায়ে, যখন ভোগের পর্যায়ে না, বরং তাদের যে প্রোডাকশন প্রসেসের ভিতরে ইনপুট পর্যায়ে কোনো একটা অংশে আমাদের মানে অ্যাডভান্টেজ আছে কিনা, সেই অ্যাডভান্টেজটাকে কাজে লাগানো উচিত এবং অনেক ক্ষেত্রে এটা কোঅপারেশনের মাধ্যমে করা সম্ভব। বাজার উপযোগী পণ্য তৈরিতে সরকারের কোনো উদ্যোগ কি দেখা যায় বা উদ্যোক্তাদের কোনো উদ্যোগ? এইটা আসলে একটা কিছুটা মাইন্ডসেটের ব্যাপার। মানে বাংলাদেশে আমরা ডিপ্লোম্যাটিক এফোর্টসটাকে অতীতে খুব ভালো কাজে লাগাই নাই আমাদের বাজার সম্প্রসারণের ক্ষেত্রে অথবা শ্রম বাজার সম্প্রসারণের ক্ষেত্রেও। এইটা এখন পরিবর্তন আসতে হবে, কিছুটা টার্গেটেডভাবে হতে হবে। যেমন ধরেন আমরা মিডল ইস্ট বা মালয়েশিয়ার মতন জায়গাগুলোতে আমরা শুধুমাত্র লেবারের ইস্যুটাই দেখেছি, অর্থাৎ একটা জায়গায় এক্সপ্লোর হলে আমরা সেই জায়গায় গভর্নমেন্ট এফোর্টসটা দেই, কিন্তু সেই একইভাবে আমরা ওখানে রপ্তানির জায়গাগুলোকে অতখানি দেখি নাই। অন্যভাবে বলতে গেলে আবার ধরেন ইউরোপ বা যুক্তরাষ্ট্রের বাজারেও আমাদের মূলত প্রাইভেট সেক্টর ওরিয়েন্টেড আমাদের এই মার্কেট খোঁজা হয়। এখন একটা সময় এসছে যখন আপনার সরকারের একটা প্রফেশনাল টিম তৈরি করতে হবে বিভিন্ন জায়গায় আমাদের এই বাণিজ্য সম্ভাবনাগুলো তৈরি করতে। আমরা যেটা দেখি বাংলাদেশেও দেখবেন বিভিন্ন দূতাবাসের কিন্তু এই এফোর্টটা থাকে এবং তারা ওখানে ইনভেস্ট করেন, তার রিলেশনশিপগুলো তৈরি করেন। আমাদের এখানে ধরেন ইউরোপের বিভিন্ন যে দেশের যে দূতাবাসগুলো আছে তারা কিন্তু এখন আগে যতখানি আমাদের ডেভেলপমেন্ট এইডের লোক এখানে নিয়োগ দিতেন, এখন অনেক বেশি তারা ট্রেড, কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের লোক নিয়োগ দিচ্ছেন এবং সেগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সুতরাং ওই এফোর্টটা বাংলাদেশের জন্য এখন আমার মনে হয় যে শিক্ষা নেওয়ার সময় আছে এবং এফোর্ট নেওয়ার সময় আছে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এক্ষেত্রে আমাদের যে প্রাইভেট সেক্টর আছে, প্রাইভেট সেক্টরের সাথে আমাদের সরকারের একটা ভালো যোগাযোগ থাকতে হবে, আমাদের টেকনিক্যাল ইনপুটসগুলো থাকতে হবে, যে বাজারের এক্সপ্লোরেশন করা, এক ধরনের অ্যাসেসমেন্ট করা যে কোন ধরনের প্রোডাক্টে আমরা যেতে পারি, সেখানে আমার কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে কিনা। এই স্টাডিগুলো আমার মনে হয় যে সরকারের প্রথম করা উচিত। হ্যাঁ, গতকাল যেমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তো লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের কি করা উচিত? লক্ষ্যমাত্রা অর্জনে আমার মনে হয় যে একটা তো বৈশ্বিক পর্যায়ে আমরা অনেক আলোচনা করছি, ট্রাম্পের ট্যারিফের পরে কী হবে, এটা এখনও অনিশ্চয়তার ভিতরে আছে, যে কোনো দিন বদলে যেতে পারে। কিন্তু আমাদের দিক থেকে তো আমাদের এফোর্টগুলো চালাতে হবে এবং শুধুমাত্র কিছু এফোর্ট আছে 1 বছরের এফোর্ট না, এটা আমার আসলে সামনের দিনের লক্ষ্যমাত্রা যদি চিন্তা করি ওই জায়গাটা আমার একটু একটু করে আগাতে হবে। নতুন বাজার খোঁজাটা তার একটা অংশ। সরকারের পক্ষ থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমার যে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিগুলো দরকার হবে উৎপাদনের জন্য, গ্যাস, বিদ্যুৎ, পোর্ট ফ্যাসিলিটি, আমার রাস্তাঘাটের ফ্যাসিলিটি, এই জায়গাগুলোতে যেন এক ধরনের নিশ্চয়তা থাকে। এই নিশ্চয়তাগুলো যারা ইনভেস্টর আছেন, রপ্তানিকারক আছেন, তাদের জন্য একটা বড় নিশ্চয়তার জায়গা হতে হবে যে আমি বেশি অর্ডার আনলেও আমার ডেলিভার করার ক্ষমতা আছে। সেকেন্ড হলো যে অনেকগুলো ফ্যাক্টরির কথা আমরা শুনছি যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাক্টরির মালিক হয়তো অনেক ক্ষেত্রে পালিয়ে গেছেন, কেউ কেউ আর্থিক অবস্থার কারণে, ব্যাংকের সিচুয়েশনের কারণে এটা চালাতে পারছেন না। এইটা একটা ইন্টারিম ব্যবস্থা লাগবে। ধরেন যে ফ্যাক্টরির মালিকরা পালিয়ে গেছেন, কোনো অপরাধের সাথে যুক্ত ছিলেন, সেই ফ্যাক্টরিগুলোকে কিভাবে অপারেশনাল রাখা যায়, কারণ এই যারা লোন ডিফল্টও করেছেন তারা তো ইমিডিয়েটলি তাদের সম্পত্তিগুলো আপনি বাজেয়াপ্ত করতে পারবেন না, একটা আইনি প্রক্রিয়ার ভিতরে যেতে হবে। একটা ইন্টারিম ব্যবস্থার দরকার আছে যে এটাকে ব্যবস্থাপনা করে ওটা চালাতে পারি কিনা, তাহলে আমার এমপ্লয়মেন্ট সিচুয়েশনে যে চাপ পড়েছে সেইটাতেও আমার যেমন হেল্প হবে, এই ফ্যাক্টরিগুলোও ভালো থাকবে, এটা আমাদের ক্যাপাসিটি বাড়াবে এবং আমাদের রপ্তানির যে লক্ষ্যমাত্রা আছে সেটার ক্ষেত্রেও সহায়ক হবে। আচ্ছা, ক্ষুদ্র উদ্যোক্তাদের রপ্তানি সংযুক্ত করা যায়, তো সেক্ষেত্রে আমরা কি করছি? খুব বেশি আগায় নাই। আমরা বলি অনেক কিছু, আমরা অনেক ধরনের উদ্যোগের কথা বলি, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষেত্রে বড় সমস্যাটা হলো মার্কেটিং। দেখেন আমাদের যারা বড় রপ্তানিকারক আছে তারাও কিন্তু প্রোডাক্টের মার্কেটিং করেন না, তারা আসলে একটা ভ্যালু চেইনের ভেতরে ওখানে আমরা বলি বায়ার, রাইট? বায়ারের ক্ষেত্রে হয়। আমার বাংলাদেশে কিন্তু দেখেন বাংলাদেশ এখন বিশ্বের 2য় বৃহত্তম রপ্তানিকারক, কিন্তু আমার পোশাকের কি কোনো ব্র্যান্ড আছে পৃথিবীতে? আমাদের বাংলাদেশি প্রোডাক্টের কিন্তু কোনো ব্র্যান্ড নাই। ব্র্যান্ডগুলো কিন্তু ঠিকই ইউরোপের, ইউএসএর এবং অন্যান্য জায়গা থেকে তৈরি। ফলে আমরা H&M-এর জন্য, গ্যাপের জন্য, জারার জন্য আমরা এখান থেকে পাঠাচ্ছি। তো
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ওইটা একটা সমস্যা, যারা গার্মেন্টসের বাইরে ওই জায়গাটা আছেন। গার্মেন্টসের ক্ষেত্রে তো ভ্যালু চেনের ভিতরে আমরা ঢুকে গেছি, যে কারণে আমার মনে হয় যে ওইটা একটা ইম্পর্টেন্ট জায়গা, যে আপনার কোন ধরনের প্রোডাক্টের জন্য, যেমন অ্যাগ্রো প্রসেসডের জন্য আমার আসলে ভ্যালু চেইনের ভেতরে চাইতে আমার ব্র্যান্ডিং তৈরি করতে হবে। সো ওই প্রোডাক্ট বেসিসে আমাদের যেই স্ট্র্যাটেজি আছে তার ভিতরে ছোট উদ্যোক্তারা ঢুকতে পারে কিনা, কারণ অনেক ক্ষেত্রে এটা ভ্যালু চেইনের অংশ হিসেবে তাদেরকে কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। 4 মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক, সরাসরি যাচ্ছে তার কাছে। গতকাল থেকে হিলিস্থল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। গতকালকে 3টি ট্রাকে 125 মেট্রিক টন চাল আমদানি হয়। 15 এপ্রিল থেকে চাল আমদানি বন্ধ হলে তারপরে এই সরকার যে বাজারে যে ঊর্ধ্বমুখী চালের যে বাজারে যে দাম তা নিয়ন্ত্রণ রাখতে সরকার কিন্তু চাল আমদানির সিদ্ধান্ত নিলে হিলিস্থল বন্দর দিয়ে আমদানি শুরু হয়। তো হিলিস্থল বন্দরের 28টি আমদানিকারক 40,000 মেট্রিক টন আমদানির অনুমতি আইপি পেয়েছে। তো আজকেও চাল আমদানি শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আপনি জানেন 2024 সালের নভেম্বর থেকে চাল আমদানি শুরু হলে চলতি বছরের 15 এপ্রিল পর্যন্ত চাল আমদানি পর সেটা বন্ধ হয়ে যায়। তো আবারও যেহেতু চালের আমদানি শুরু হয়েছে, ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে পাইকারি ব্যবসায়ীরা কিন্তু আমরা দেখেছি তারা বন্দরে আসছেন, তারাও খোঁজ খবর রাখছেন। তবে ব্যবসায়ীদের কাছে জানবার চেষ্টা করেছিলাম গতকালকে চালগুলো আজকে তারা খালাস করবেন কিনা, কি অবস্থা। তারা বলছেন যেহেতু কাস্টমসের যে ছাড়বার যেটা শুল্ক বা ট্যাক্স দিতে হয়, সেখানে এখন পর্যন্ত 62% তাদের কিন্তু শুল্ক এখনো পর্যন্ত সে ছাড়বারে দেখাচ্ছে। সেই শুল্কে যদি তারা চাল নেয় সেক্ষেত্রে প্রতি কেজি চাল তাদের ডিউটি দিতে হবে প্রায় 40 টাকার উপরে তাদের ডিউটি আসছে। চালের দাম মিলে 100 টাকার উপরে তাদের বিক্রি করতে হবে। আমি কাস্টমের কাছে জানবার চেষ্টা করেছিলাম যে চাল আমদানি শুরু হয়েছে, ছাড়বারের যে শুল্ক যে ফ্রি বা কম এই বিষয়ে কোনো তাদের কাছে তথ্য আছে কিনা। আমাকে কাস্টমসের কর্মকর্তা তেমনটা জানিয়েছেন। আজকে এখানকার যে সহকারী কমিশনার আছে রংপুর কমিশনারের সঙ্গে তিনি যোগাযোগ করছেন, কথা বলবেন। কথা বলার পর তিনি কিন্তু একটা হয়তো রাজস্ব বোর্ডে এনবিআর এর সাথে যোগাযোগ করবেন। এনবিআর যোগাযোগ করার পরে হয়তো শুল্ক যে বিষয় সেটা হয়তো নির্ধারণ করবেন, এমনটা তারা জানিয়েছেন। তাছাড়া ব্যবসায়ীর মধ্যে কিন্তু এটা বেশ একটা অস্বস্তি দেখেছি, স্বস্তি থাকার কথা ছিল। তারা কিন্তু আইপি করার পরেও কিন্তু তারা চাল আমদানি করতে পারছে না। তারা বলছেন যে সরকার যদি শুল্ক না কমায় সেক্ষেত্রে হয়তো চাল আমদানি করা এটা তাদের শোভনীয় হবে না বা তারা লোকসানের মুখে পড়বে। হিলি স্থলবন্দর থেকে চাল আমদানি নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রধান সূচক ডিএসসি এক্স প্রথম ঘন্টায় 3 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,318 পয়েন্টে। DS30 সূচক প্রায় 2 পয়েন্ট কমে অবস্থান করছে 2,049 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 201,29 লাখ টাকার শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে 171টি প্রতিষ্ঠানের শেয়ারের দর, দাম কমেছে 122টির এবং অপরিবর্তিত রয়েছে 98টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সম্ভাবনা তৈরি হলেও রফতানি জটিলতায় চলতি মৌসুমে মুখ থুবড়ে পড়েছে বিদেশে আম রফতানি। এতে বাড়তি খরচ করে লোকসানে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের আম বাগানিরা। কৃষি বিভাগ বলছে বিদেশে আম রফতানি বাড়াতে এবং রফতানি প্রক্রিয়া সহজ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। চলতি মৌসুমের শুরুতেই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আম বাগান পরিদর্শনে এসেছিলেন চীন, আলজেরিয়া, ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও রফতানিকারকরা। আম বাগানের সার্বিক পরিবেশ, চাষ পদ্ধতি ও নিরাপদ আম উৎপাদন প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেন তারা। পাশাপাশি রফতানি নিয়ে সরকারের পক্ষ থেকেও দেয়া হয়েছিল আশ্বাস। এতে উৎসাহ পেয়ে রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পাশাপাশি অনেক কৃষকই সঠিক পরিচর্যা ও বাড়তি যত্নে নজর দেন। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস গ্যাপ অনুসরণ করে আম উৎপাদন করে ভালো দাম পাওয়ার আশা থাকলেও প্রত্যাশা অনুযায়ী রফতানি না হয় বাধ্য হয়ে আম বিক্রি করতে হচ্ছে স্থানীয় বাজারে। আমরা আশাবাদী ছিলাম এবং প্রান্তিক কৃষকও খুব একটা আশাবাদী ছিল যে না হলেও 3,000 মেট্রিক টন বাইরে গেলে এই 3,000 মেট্রিক টন দেশে বিক্রি হলে ভালো একটা দাম পাবে। উৎপাদন অনেক ভালো হয়েছিল, কিন্তু সর্বোপরি আমরা আমাদের এই আম চায়নাতে রপ্তানি করতে পারিনি। আমরা অনেক হতাশাগ্রস্ত হয়েছি
এবং আমরা অনেক ক্ষতিগ্রস্ত। রাষ্ট্রীয়ভাবে টেকসই কোনো কর্মপরিকল্পনা না থাকার কারণে কিন্তু আমরা যারা আমাদের মতো যারা রপ্তানিযোগ্য আম উৎপাদন করে থাকি আমরা কিন্তু প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। লোকাল মার্কেটে বিক্রি করতে হচ্ছে, লোকাল মার্কেটে বিক্রি করতে তেমন আমাকে দাম দিচ্ছে না, এটা উৎপাদন করতে আমাদের খরচটা তো বেশি। প্রক্রিয়াকরণ দরকার। আমের প্রক্রিয়াকরণের মধ্যে আমের পাউডার হতে হবে, ড্রাই ম্যাঙ্গো হতে হবে, পাকা আমের। ফাইটোস্যানিটারি ও নানা জটিলতায় প্রত্যাশা অনুযায়ী আম রপ্তানি করা যায়নি। রপ্তানি সহজ করতে কাজ করছেন বলে জানায় কৃষি বিভাগ। আমরা মাঠ পর্যায়ে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য উত্তম কৃষি পরিচর্যা সহ যে সমস্ত প্রযুক্তিগুলো আছে সেগুলো কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে এবং সেভাবে আমরা রপ্তানিযোগ্য আম উৎপাদনের উদ্যোগ নিয়েছি। আমরা মানসম্মত আম উৎপাদনের জন্য চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সহ আমরা 15টা জেলায় কাজ করছি। তো চাষ করছে আমাদের মূল কাজ আমরা মূলত করছি কৃষকদের আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিস ফলো করে আমরা আমটাকে বাজারজাত করার চেষ্টা করছি। চলতি মৌসুমে জেলায় 237 জন আম চাষির রপ্তানিযোগ্য আম উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 6000 মেট্রিক টন আম উৎপাদন হয়েছে। বিপরীতে এখন পর্যন্ত আম রপ্তানি হয়েছে 152 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জুলাইয়ের গ্রাফিতি ও চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষায় বিলবোর্ড, ব্যানার, পোস্টার অপসারণ করছে সিটি কর্পোরেশন। এই মুহূর্তে চকবাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। জুলাইয়ে নানা যে স্মৃতি, সেই স্মৃতি পুনরুদ্ধারে শিক্ষার্থীরা মাঠে নেমেছে। অর্থাৎ আমরা দেখেছিলাম জুলাই বিপ্লবের পর চট্টগ্রামে যে বিভিন্ন দেয়ালে, বিভিন্ন রাস্তায় যে ব্যানার, যে গ্রাফিতিগুলো আঁকা হয়েছিল সেগুলো কিন্তু একেবারে সেগুলো ব্যানার, ফেস্টুনে নানা কারণে কিন্তু সেগুলো একেবারে বিলীন হয়ে গেছিল। কিন্তু আজকে আমরা দেখেছি ভয়েস ফর রাইস নামে একটি প্রতিষ্ঠান এবং সিটি কর্পোরেশন যৌথভাবে সে দেয়ালে যে গ্রাফিতিগুলো ছিল সেই গ্রাফিতিগুলোর উপর যে ব্যানার ফেস্টুনগুলো লাগানো হয়েছিল সেগুলো ছিঁড়ে ফেলছে। এই মুহূর্তে যে নগরীর চকবাজার, পাশাপাশি রাস্তার উপর যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যে পোস্টার, বিশেষ করে কোচিং সেন্টারে যে পোস্টার এবং যে বাসা ভাড়া সহ যে পোস্টারগুলো রয়েছে সেগুলোকে, ব্যানারগুলো সেগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। তারা বলছে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের 5 আগস্ট পরবর্তী যে দেয়ালে দেয়ালে যে ব্যানার, যেই গ্রাফিতিগুলো আঁকা হয়েছে, জুলাই বিপ্লবের স্মৃতি এবং নানা বিপ্লবী যে লেখাগুলো আঁকা হয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে সেগুলো বিলীন হয়ে যাচ্ছে। সেগুলো পুনরুদ্ধারে কিন্তু এই সংগঠনটি মাঠে নেমেছে, যাদেরকে তারা বলছে তাদেরকে সহায়তা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। কিছুক্ষণ পরে তিনি এখানে এসে এগুলো উদ্বোধন করবেন। এর আগে কিন্তু এই যে শিক্ষার্থীরা, প্রায় 50 জনের মতো শিক্ষার্থীরা কিন্তু তারা এই চকবাজার এলাকায় এসে কিন্তু সেই রাস্তার উপর যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলছে এবং যে দেয়ালের যে আঁকা হয়েছে, যে গ্রাফিতি আঁকা হয়েছে সেগুলো সেখানের উপর যেগুলো ব্যানার ফেস্টুন রয়েছে সেগুলো পানি দিয়ে এবং বিভিন্ন রং দিয়ে কিন্তু সেগুলো মুছে ফেলছে। এবং তাদের এই যে আয়োজন, এটি কি মানুষ সাধুবাদ জানাচ্ছে, কারণ যে 36 জনের যে জুলাই বিপ্লব সেটি বলে সেটিকে তারা মুছে চাচ্ছে। পাশাপাশি তারা বলছেন যে শুধু বিপ্লবের স্মৃতি সারা নগরীকে নগরীকে সৌন্দর্য রাখার দায়িত্ব কিন্তু শিক্ষার্থীদের, যারা দেশের দায়িত্ব নিয়েছে তাদেরও সেই কথা তারা বলছেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নগরীর ওলেহা মসজিদ, চকবাজার সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা সেই গ্রাফিতিগুলো পুনরুদ্ধারে জুলাই বিপ্লবের তারা মাঠে নেমেছেন এবং তারা সেগুলো পরিষ্কার করছে এবং পাশাপাশি নগরীকে সৌন্দর্য রাখছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শিল্পী SM সুলতানের জন্মশতবর্ষ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারি ও চারুকলা প্রাঙ্গণে শতাধিক শিল্পকর্ম নিয়ে এক বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে চারুপীঠ, আর্ট রিসার্চ ইনস্টিটিউট ও টেরাকোটা ক্রিয়েটিভস। রোববার শুরু হওয়া এই আয়োজন চলবে 7 দিন। এই উৎসবে চিত্রকর্মের পাশাপাশি ভাস্কর্য ও মৃৎশিল্প প্রদর্শনী, খুদে আঁকিয়েদের চিত্র প্রদর্শনী, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই মহান শিল্পীর শিল্প ও দর্শনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, যা নতুন প্রজন্মের মধ্যে শিল্প চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। উৎসবে মিডিয়া সহযোগী হিসেবে কাজ করছে সময় মিডিয়া লিমিটেড। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্ক স্বর্ণে আরোপ হবে না এমন সিদ্ধান্তের পর বিশ্ববাজারে বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম। বাড়তি রূপা ও রূপার বাজারের কপারের বাজারও। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, বুধবার সকালে বিশ্ববাজারে 0.10% বেড়ে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে $3,351। এদিকে 0.77% বেড়ে প্রতি আউন্স রূপা হাত বদল হয়েছে $38। সপ্তাহ ব্যবধানে যা বেড়েছে 0.86%। দাম বেড়েছে কপারেরও।
সপ্তাহ ব্যবধানে 0.2-0.32% বেড়ে এই ধাতু পাউন্ড প্রতি বিক্রি হচ্ছে $4.5 রুশ তেল কেনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এড়াতে 90 দিনের জন্য শুল্ক বৃদ্ধি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। রাশিয়া থেকে তেল কেনাকে কেন্দ্র করে বেড়েই চলেছে যুক্তরাষ্ট্র ভারত উত্তেজনা। ট্রাম্পের দাবি মস্কোর কাছ থেকে তেল কেনার মাধ্যমে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে মদদ দিচ্ছে ভারত। এরই জেরে নয়াদিল্লির পণ্যে অতিরিক্ত 25% শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র, যা আগের 25%-এর সঙ্গে যোগ হয়ে মোট 50% দাঁড়িয়েছে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ রাশিয়ার দুর্বল অর্থনীতিতে বড় আঘাত এনেছে এবং এটি ওয়াশিংটনকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছে। এদিকে চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা প্রশমনে নতুন এক চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। দুই পক্ষই ঘোষণা দিয়েছে আগামী 90 দিন পরবর্তী শুল্ক বৃদ্ধি স্থগিত থাকবে। এতে মার্কিন আমদানিতে 30% ও চীনা আমদানিতে 10% শুল্ক অপরিবর্তিত থাকবে। পূর্বে উভয় দেশ একে অপরের পণ্যে 3 অঙ্কের শুল্ক আরোপের হুমকি দিয়েছিল, যা প্রায় সম্পূর্ণ বাণিজ্য বন্ধ করে দিতে পারত। এই বিরতিকে উভয় পক্ষই গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন দাবি করছেন, ট্রাম্পের শুল্কের কূটনৈতিক পরিকল্পনায় ধাক্কা খাবে খোদ ওয়াশিংটনই। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, নয়াদিল্লির সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন তৈরি করে ট্রাম্প এমন এক পরিস্থিতি তৈরি করেছেন, এতে ভারত আবার রাশিয়া ও চীনের দিকে ঝুঁকতে পারে। এদিকে স্বর্ণের বাজারে বড় ধাক্কা এড়াতে স্বর্ণের বার আমদানিতে শুল্ক আরোপ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার পর্যন্ত বাজারে 1 কিলো ও 100 আউন্সের স্বর্ণের বারে 39% শুল্কের সম্ভাবনা বিনিয়োগকারীদের আতঙ্কিত করেছিল। ঘোষণার পরই বিশ্ববাজারে সোনার দাম কমে আসে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। স্টকহোমের একটি বাগানে পাশাপাশি চাষাবাদ হচ্ছে বাংলাদেশ সুইডেনের নানা ধরনের সবজি। 20 জনের বেশি সুইডিশ নাগরিক নিয়মিত কাজ করেন এই বাগানে। শুধু কৃষিকাজ নয়, এটি হয়ে উঠেছে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় ও মানসিক প্রশান্তির কেন্দ্রস্থল। শফিউল আলমের রিপোর্টে বিস্তারিত। লাল শাক, ধনিয়া পাতা, মরিচ, লাউ, কুমড়া, টমেটো সহ নানা দেশীয় সবজির চাষাবাদ হচ্ছে সুইডেনের স্টকহোমের একটি বাগানে। সঙ্গে চাষ হচ্ছে সুইডিশ আলু, গাজর ও ফুলের। এ যেন দুই দেশের কৃষি ও সংস্কৃতির মিলন মেলা। সুইডেনের স্টকহোমে শখের বসে এক অনন্য বাগান গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশি রহমান মিদা। স্থানীয় সুইডিশদের নিয়ে দেশটির মাটিতে বড় পরিসরে আবাদ করছেন বাংলাদেশি সবজির। এক পাশে চাষ হচ্ছে দেশি সবজি, অন্য পাশে স্থানীয় সবজি ও রঙিন ফুলের। আমরা কাজ করতেছি যারা সবাই মিলে, সবারই একটা দেখা গেল যে ভালো উদ্দেশ্য, স্ট্রেস কাটানোর একটা সময়, রিল্যাক্সেশনের একটা সময়, একই সাথে নিজের হাতে ইকোলজি ফুড, সরাসরি হ্যান্ড টু মাউথ। 20 জনেরও বেশি সুইডিশ এ বাগানে নিয়মিত কাজ করছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু কৃষিকাজ নয়, বরং দুই দেশের সংস্কৃতির আদান প্রদান। আমি 28 বছর ধরে শিক্ষিকা হিসেবে কাজ করছি, তবে কাজের পাশাপাশি আমি চাষাবাদ করা পছন্দ করি। গত বছর থেকেই আমি রহমানের সাথে চাষাবাদের সহায়তা করছি। এটা প্রকৃতির সাথে থাকার সুবর্ণ সুযোগ, সেই সাথে আমাদের সামাজিক হতে শেখায়। এখানে অর্থনীতির একটি বিষয় আছে, কোনটা ভালো ফলন দিতে পারে। এখানে শেখার আছে কিভাবে বা কতগুলো ধাপ পেরিয়ে খাবারগুলো আমাদের প্লেটে আসে। বাংলাদেশি অতিথেয়তা আর সংস্কৃতি বিদেশে তুলে ধরার এক অনন্য দৃষ্টান্ত দেশীয় এই সবজির বাগান, যেখানে সুইডিশ নাগরিকরা নিজের হাতে চাষ করছেন বাংলাদেশি সবজি, যা সুইডিশদের মন জয় করে ছড়িয়ে দিচ্ছে নতুন এক বার্তা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ। শিল্প কর্মকর্তাদের সঙ্গে ঢাকার প্রতিনিধি দলের বৈঠক, একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। মালয়েশিয়ায় হয় নামে মাত্র পণ্য রফতানি, কাস্টমস জটিলতা ও বাংলাদেশি ব্যবসায়ীদের শুল্ক ফাঁকির প্রবণতায় বাড়ছে না রফতানি, মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ বিশ্লেষকের। এবং 4 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ফের চাল আমদানি শুরু। 28 আমদানিকারককে দেওয়া হয়েছে 40,000 টন আনার অনুমতি। একদিনেই আসলো 125 টন সিদ্ধ চাল। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।